ছোট্ট মস্তিষ্কের ভেতর হানা দিল বিতৃষ্ণাদায়ক বিদঘুটে চিন্তা। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল উত্তালতা বেগমান স্রোতের হাতছানি। আয়মান যদি এঙ্গেজমেন্ট না করে এই সময় ওদের বাড়িতে এসেছে কেন? ফোন করে ছোটখাটো আয়োজন করতে বলেছে কেন? গুটি কয়েক পাড়া প্রতিবেশী আনিকার এঙ্গেজমেন্টের কথা জানে, তারা কি ভাববে? বর্তমান সমাজে ছেলের যতই দোষ থাকুক না কেন, সবসময় সমাজ মেয়েদের দিকেই আঙ্গুল তোলে। তারা ভাববে আনিকার নিশ্চয়ই অন্য কারোর সাথে চক্কর আছে, সেজন্য ছেলের বাড়ির লোক এঙ্গেজমেন্টে না করে দিয়ে চলে গিয়েছে। সেসব বাদ দিলে আয়মান আয়মান এতদিন যা যা বলেছে, পাগলামো করেছে, তবে কি সেগুলো সব মিথ্যে? অভিনয় ছিল কি? কোথায়? আনিকা তো কোনো অভিনয় করেনি। ও তো মন থেকে এই বেয়াদব ফালতু ছেলেটার উপর দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। তাহলে আয়মান হঠাৎ করে এসে হুট করে কেন বলছে এঙ্গেজমেন্ট করবে না? আনিকা তো বলেনি ওর পিছু পিছু ঘুরতে। আয়মান নিজে থেকে ওকে জ্বালিয়েছে। বড়লোকের ছেলে বলে কি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পেয়ে গেম খেলতে চাচ্ছে, নাকি সেদিন রাস্তায় কপাল ফাটিয়েছে বলে প্রতিশোধ নেওয়ার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করতে প্রেমের নাটক করেছে? এরকম হাজারো হৃদয় ভাঙার সম্ভাবনাময় প্রশ্ন আনিকার মগজে কিলবিলিয়ে উঠছে। আগুনের পুরুষালী চোয়ালদয় শক্ত হয়ে ওঠে, মেজাজ খারাপ হচ্ছে, শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠছে। অগ্নি চক্ষু নিয়ে আয়মানের দিকে চেয়ে রইল অনিমেষ। শক্ত গলায় দাঁতে দাঁত পিষে শুধালো, তুই কি মজা করছিস আমার সাথে? এটা কি মজা করার সময়? আয়মান টান টান হয়ে উঠে দাঁড়ায়, হাত ঘড়িতে সময় বুলায়, ভাঁজ করা শার্টের কলার আবার টেনে টুনে ঠিকঠাক করে, দাম্ভিকতার সহিত চওড়া গলায় জবাব দিল, আমি মজা করছি না, আই এম সিরিয়াস ব্রো। আমার পায়ে পড়ে দীর্ঘদিন ধরে ঘ্যান ঘ্যান করেছিস আজকের দিনটার জন্য, আর এখন তুই বলছিস এঙ্গেজমেন্ট করবি না? মানেটা কি? আয়মান গাছাড়া ভাবে বলে, করবো না এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট করার মুড নেই আমার। আগুন রাগ যথাসাধ্য আয়ত্তে রাখলো, কণ্ঠ খাদে এনে গমগমে আওয়াজে জানালো, আমি নিজের হাত বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না আয়মান। রাতের বেলা ড্রামা শুরু করেছিস, থাপড়িয়ে তোর মুড ছুটিয়ে দেব। এটা কি কোনো খেলা? যখন মুড হবে খেলবি, মুড নেই তো খেলা বন্ধ করে দিবি। আমার কথাটা শোনো। আনিকার বাবার মুখটা পানসে হয়ে রয়েছে। তিনি একবার মেয়ের দিকে তাকাচ্ছেন তো একবার আয়মানের দিকে। মেয়ের জলে টৈটম্বুর অক্ষিকূট নজরে পড়তেই বুকের ভেতর মুচড়ে উঠল। মেয়েটার মুখটা ছেয়ে রয়েছে। আনিকার চোখে আয়মানের জন্য এক ধরনের মিষ্টি সূক্ষ্মর অনুভূতি তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু আয়মান যে বলছে এঙ্গেজমেন্ট করবে না, তবে কি তিনি মেয়ের জন্য ভুল ছেলে পছন্দ করে ফেলেছেন? সানাউল্লাহ ব্যথাতুর হৃদয়ে অসহায় চোখে আয়মানের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললেন, হঠাৎ এ কথা বলছো কেন বাবা? আমাদের দ্বারা কোনো অন্যায় বা ভুল হলে বলো, আমরা সেটা শুধরে নিব। এভাবে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বন্ধ করে দিলে আমার মেয়েটা কষ্ট পাবে। আজকের ঘটনা গোপন থাকবে না, ঠিকই পাড়া প্রতিবেশী কানাঘুষা শুরু করে দিবে। আমার মেয়েটার বদনাম হয়ে যাবে। এঙ্গেজমেন্ট করে নাও বাবা। আনিকা বাবার পানে তাকায়। জীবনে প্রথম নিজের বাবাকে কারোর সামনে মাথা নিচু করে অনুরোধ স্বরূপ কিছু বলতে দেখছে, তাও সেটা ওর জন্য। হৃদয় গহীনে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। টুপ করে গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে দিল। আনিকার চোখের জল কেউ না দেখলেও সানাউল্লাহ আর আয়মানের নজর এড়ায়নি। নিজের মনকে শক্ত করলো আনিকা। লম্বা শ্বাস টানলো। যে ছেলে বাড়ি বয়ে এসে অপমান করতে চায় তাকে আনিকা কখনো বিয়ে করবে না। নিজেকে প্রস্তুত করে আয়মানকে তিক্ত করা কথা শোনানোর জন্য ধাতস্থ করলো। সে মুহূর্তে আয়মানের দীপ্তিমান সাবলীল বাক্য ড্রয়িং রুমের প্রত্যেক সদস্যদের মনে ঝংকার তুলল। আয়মান অত্যন্ত ধীর চনমনে কণ্ঠে আওড়ালো, আমি আনিকাকে এঙ্গেজমেন্ট নয়, ডিরেক্টলি বিয়ে করতে চাই। বজ্রপাতের ন্যায় চমকে উঠল সকলে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আয়মান কি বলছে কারোরই সেটা বোধগম্য হচ্ছে না। আগুন তিরিক্কি মেজাজ নিয়ে প্রশ্ন করলো, যা বলার সরাসরি বল, তোর কথা ঠিক বুঝতে পারছি না। আয়মান অধৈর্য সহিত বলে, সরাসরি তো বললাম, বাংলা ভাষাতে বলেছি, না বোঝার কি আছে? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ভ্রু উছিয়ে জিজ্ঞেস করে, তুই কি বলছিস তুই জানিস, বুঝতে পারছিস? অবশ্যই, আমার ব্যাপার আমি বুঝবো না? পাগলের মতো কথা বলিস না। বিয়ে পরে, এঙ্গেজমেন্ট কর আজকের জন্য। একবার যখন বলেছি বিয়ে করে তবেই যাব। আগুন ছাঁচ সমেত মৃদু স্বরে চেঁচিয়ে বলল, তোর বিয়ে করাও লাগবে না, এঙ্গেজমেন্ট করাও লাগবে না। কার সামনে দাঁড়িয়ে তাড়ামি করছিস ভুলে যাচ্ছিস? আয়মান এ পর্যায়ে কিছুটা দমে গেল।
অসহায় মুখভঙ্গিতে বলে উঠল। ব্রো, তুমি অন্তত আমাকে বোঝো। আমার একমাত্র আশা ভরসা তো তুমি। রাশেদ বসা হতে উঠে দাঁড়ান। তুমি কিন্তু এখনো বেশি বেশি করছো আইমান। বিয়ে কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? ঝামেলা না করে এঙ্গেজমেন্ট দ্রুত শেষ করে বাড়িতে চলো। আয়মান ফুস করে তপ্ত শ্বাস ছাড়ে, মিহি কণ্ঠে বলে। আব্বু, এঙ্গেজমেন্ট করি অথবা বিয়ে একই তো। আমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো আনিকাকে বাড়িতে তুলবে না। আবার আনিকা ভার্সিটিতে উঠলে পড়াশোনার চক্করে বিয়ের অনুষ্ঠান আটকে যেতে পারে। বাবার বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য মন স্থির করতে পারে। তাই বলছিলাম বিয়েটা হয়ে গেলে সবচেয়ে ভালো হবে। রাশেদ চিবিয়ে চিবিয়ে গম্ভীর কণ্ঠে বললেন। ভাইয়া বাল্যবিবাহ করেছে, তার বেলায় কিছু না। ভাবির বয়স তখন মাত্র 15 ছিল। আয়মান বেশ ভাব নিয়ে বলে ওঠে। আমার কাছে এটার সাজেশন আছে আব্বু। আয়মান সবার দিকে এক পলক তাকায়। সকলে ওর দিকেই আগ্রহ সমেত উত্তরের আশায় তাকিয়ে আছে। আয়মান শুষ্ক ঢোক গিলল, জিম ধারা ঠোঁট বিচিয়ে মিনমিন করে বলল। কোর্ট ম্যারেজ? মিনা, রাশেদ, সানাউল্লাহ, ময়ূরী হতভম্বের ন্যায় একসাথে বলে উঠল। কি? আয়মান ছোট করে উত্তর দিল। হুম। সানাউল্লাহ হত বিহব লক্ষ্মীপটের চেয়ে আশ্চর্যজনক গলায় শুধালেন। তুমি বিয়ে করতে চাচ্ছ, কিন্তু কেন? আগে আংটি পরিয়ে রাখো, পরে না হয়। বাদ সাধল আয়মান, রাশভারী কণ্ঠে বলল। না আঙ্কেল, পরে না। আজকে এক্ষুনি আনিকাকে বিয়ে করব। কাজী ডাকা, উকিল ঠিক করা আর অনেক ঝামেলার ব্যাপার স্যাপার রয়েছে, কিভাবে কি হবে? আয়মান বাঁকা হাসল, অধর কোণে রহস্যজনক হাসি ঝুলিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে জানালো। এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না আঙ্কেল, আমি সকল ব্যবস্থা করে রেখেছি। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ যাবৎ। সকল সদস্য আরেক দফা চমকে উঠে হতভম্ব নেত্রদয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মুখে কুলু পেটে চুপ করে দাঁড়িয়ে আছে সবাই। কী বা বলবে, কী বা বলার থাকতে পারে, মাথা কাজ করছে না কারোর। তবে আগুন শান্ত, শৈত্যপ্রবাহের ন্যায় শিথিল, মৃণানতায় উদ্বেগের রেশ পর্যন্ত নেই। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করলো আয়মানের উপর। বারিকি নিঃশ্বাস ছেড়ে আয়মানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। এঙ্গেজমেন্ট করতে এসে সরাসরি বিয়ে করতে চাওয়ার কারণ কি? আয়মান মুখ বিবরে সাবলীল ভাব ফুটিয়ে শান্ত কণ্ঠে বলল। অনেক বড় কারণ ব্রো। এই আনিকাকে আমার বিন্দুমাত্র বিশ্বাস হয় না। মিনিটে মিনিটে মুড বদলায় মেয়ে, কথায় কথায় পাল্টি মারার অভ্যাস। এখন খুশি খুশি এঙ্গেজমেন্ট করবে, দেখা গেল কিছুদিন পর অহেতুক কারণ দেখিয়ে হাত থেকে আংটি খুলে আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলবে, এই নাও তোমার আংটি। আমার তোমাকে আর ভালো লাগে না। সেজন্য ভাবনা চিন্তা করে ঠিক করেছি, এসেছি যখন এই ঝাঁঝওয়ালা মেয়েকে খাঁচায় বন্দি করে তবেই ক্ষান্ত হব। তখন আয়মানের ফোনে ওর এক বন্ধু মেসেজ পাঠিয়েছিল। ওর বন্ধুর বাবা পেশায় একজন উকিল। আয়মান ওর বন্ধুকে বলেছিল ও আজকে বিয়ে করবে। কাজী এবং ওর বন্ধুর বাবাকে সাথে নিয়ে কাবিন নামার কাগজপত্র জেনে আগে থেকেই রেডি করে রাখা হয়। বন্ধু আয়মানের কথা ফেলতে পারেনি। আয়মান জানতো অপ্রাপ্তবয়স্ক বলে কোর্ট কাবিন করা লাগবে ওদের, তাই আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। আয়মান আজ বাড়ি থেকে মনস্থির করে বেরিয়েছিল এঙ্গেজমেন্টের নাম করে বিয়ে করবে। বন্ধুকে বলেছে কাজ হয়ে গেলে ওকে যেন মেসেজ করে জানিয়ে দেওয়া হয়। ফোন দিতে নিষেধ করেছিল আয়মান, বলেছে তখনও মেয়ের বাড়িতে সবার সম্মুখে থাকবে, শুধু মেসেজ করলেই চলবে। আগুন বুঝিয়ে জানতে চাইল, তুই এত অ্যাডভান্স হলি কবে থেকে? আয়মান কপালে আসা চুলে হাত চালিয়ে পেছন দিকে ঠেলে দেয়। হাতের সাহায্যে চুলে ব্রাশ করে বেশ ভাব নিয়ে বলল, আমি সব কিছুতেই ফার্স্ট। তোমার মতো লো কোয়ালিটির মানুষ না। আনিকা রাজি থাকলে তোমার আগে বাবা হয়ে দেখাবো, প্রমিস। আগুন কটমট করে চোখ পাকায়। আয়মানের এতে কোনো ভাবান্তর হলো না। আনিকার চক্ষুদয় বড় বড় হয়ে গেল। সানাউল্লাহ কেসে উঠলেন। মিনা এদিক ওদিক নজর ঘুরায়। মোম ময়ূরী ঠোঁট টিপে হাসে। রাশেদের মাথা ঝিমঝিম করছে। বুকে হাত দিয়ে তিনি সোফায় বসে পড়লেন। বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। তার ছেলে এতটা ধুরন্ধর? এই ছেলে উনি জন্ম দিয়েছেন? কার মতো হয়েছে তার ছোট ছেলে? তার পরিবারে এমন চিন্তা ভাবনার মানুষের কথা তো মনে পড়ছে না যে ছোট ছেলে তার মতো হবে। তাহলে কার স্বভাব পেয়েছে এই ছেলে? লজ্জায় ছেলের পাগলামোতে প্রেশার তরতর করে বেড়ে যাচ্ছে। অবশেষে আয়মানের পাগলামোর জয় হলো। কোর্ট কাবিন 3 কবুল বলে আনিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। পা রাখলো বৈবাহিক জীবনে। শুরু হলো নতুন 2 সাপে নেউলের জুটি।
যাদের শুরুর অধ্যায়টা সুন্দর, তবে সমাপ্তি কেমন হবে সেটা তো সময়ের সাথে সাথে বোঝা যাবে। কোর্ট থেকে বেরিয়ে সবাই গাড়ির সামনে এসে দাঁড়ালো। এখান থেকে যে যার বাড়ি ফিরে যাবে। আইমানরা বাড়ির গাড়ি করে এসেছে, সে গাড়িতেই বাড়ি ফিরে যাবে। কোর্টে আসার সময় ট্যাক্সি গাড়ি করে আনিকা, মোম, ময়ূরী এবং সানাউল্লাহ এসেছিল। আগুন গাড়িতে বসে তাড়া দিতেই আইমান বলল, ভাই তোমরা চলে যাও, আমি আঙ্কেল আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। তুই কি গাড়ি এনেছিস নাকি? গাড়ি আনিন তো কি হয়েছে, ট্যাক্সি করে ওদের বাড়ি পর্যন্ত যাব, তারপর ওই ট্যাক্সি করেই বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে যা। আইমান মাথা নাড়ল। আগুন বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। আইমান ট্যাক্সি গাড়িতে উঠে আনিকা ও তার বাবাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাত্রা শুরু করলো। আনিকাদের বাড়িতে গাড়ি থামতেই সানাউল্লাহ গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলেন। আনিকা নিঃশব্দে বাবার সাথে চলে যেতে উদ্যত হতেই আইমান পেছন থেকে হাত টেনে ধরলো। আনিকা চকিতে তাকালো। আইমান হাত টেনে একটু সাইডে নিয়ে আসলো। আনিকা হাত ছাড়াতে চাইলো, কিন্তু সফল হলো না। আইমান তিরস্কার স্বরূপ খোঁচা মেরে বলল, এত ছটফট করলে বাসর করতে দুবারও ভাববো না, মাইন্ড ইট। আনিকা অন্যদিকে চেয়ে মোছামুছি করতে করতে খিটখিটে মেজাজ সমেত বলল, ছাড়ুন, বাবা এক্ষুনি ডাকবে আমায়। আইমান ছাড়লো না, উল্টো আনিকার কোমর পেঁচিয়ে ধরলো। এক টানে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে হিসহিসিয়ে হুমকি স্বরূপ কটাক্ষ আওয়াজে জানালো, কিসের ছাড়াছাড়ি, এখন শুধু ধরাধরি ডার্লিং। চুপ করুন। করলাম, এখন বলো তোমার কি গিফট চাই? কিসের গিফট? বারে, বিয়ে করেছি, বউকে গিফট দেব না? আইমানের মুখে বউ শব্দটা শুনে আনিকার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। বার কয়েক পলক ঝাপটায় মৃদু স্বরে কাপা গলায় বলে, আমার কোনো গিফট চাই না। তুমি নিতে না চাইলে আমি শুনবো কেন? গিফট তো দিবই। আপনার দেরি হচ্ছে, বাড়ি ফিরবেন না? আইমান কোমরে আরেকটু চাপ দিয়ে স্ল্যাশ স্বরে আওড়ালো। বলতে পারো না আয়মান এখান থেকে যান? আনিকা নিশ্চুপ রইল। ধাক্কা দিয়ে আইমানকে নিজের থেকে ছাড়িয়ে নিতে চাইলে বরাবরের মতো এবারে ব্যর্থ হতে হলো তাকে। আইমান ঝুঁকে আসে কিঞ্চিত। আনিকার গালে নাক ঘষে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, গিফট দিয়েই চলে যাব। তুমি গিফট নিতে যত দেরি করবে, আমার তোমাকে ছেড়ে বাড়ি ফিরতে ঠিক ততটাই দেরি হবে। আনিকার শরীর কাঁপছে অস্বাভাবিক গতিতে। আইমানের গরম নিঃশ্বাস ওর চোখে মুখে উপচে পড়ছে। হা করে কিছু বলতে চাইলেও তার আগেই আইমান ওর কমল কোষের ন্যায় ঠোঁটজোড়া দখল করে নিল। সহসা আনিকা চোখ খিচে বন্ধ করে নেয়। আইমানের বাহু খামচে ধরে। দুলে উঠে মেইলি তনুমন। ঠোঁটের মিষ্টি স্বাদ নিয়ে বেশ কিছুক্ষণ পর আইমান আনিকাকে ছেড়ে দিল। কণ্ঠ নিচুতে নিয়ে গিয়ে বলল, নাইস টেস্ট। আনিকা লজ্জাকর দৃষ্টিতে আইমানের দিকে তাকায়। আইমান চেয়েছিল তার পানে। আনিকার বিস্ময়কর দৃষ্টি দেখে চোখ মেরে দিল। আনিকা থমথমে খায়, নজর ফিরিয়ে নেয়। আইমান ঠোঁট কামড়ে মিটিমিটি হাসল। বাড়িতে ফিরে আগুন বিছানায় গায়ে দিয়ে দিয়েছে। কপালে হাত ঠেকিয়ে চুপ করে শুয়ে আছে। মোম শাশুড়ির সাথে টুকটাক কাজ সেরে রুমে আসলো। দরজা লাগিয়ে লাইট বন্ধ করে বিছানায় আসে। জানালা খোলা, পর্দা সরানো। দূরের শুকনো আলোক রশ্মি রুমে আসছে। স্পষ্ট দেখা যাচ্ছে না কিছু, সব ঘোলাটে দেখাচ্ছে। মোম ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আগুনের মুখের সামনে ধরে। মিহি কণ্ঠে ডাকলো, শুনছেন? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল, বলো। শরীর খারাপ লাগছে? হুম, কপালে হাত রেখে শুয়ে আছেন যে? তৃষ্ণা পেয়েছে। মোম উঠে যেতে চায়। আগুন বাধা প্রদান করলো। কোথায় যাচ্ছ? পানি আনতে। আগুন অবাক হয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, পানি কেন? আপনার নাকি তৃষ্ণা পেয়েছে? পানির তৃষ্ণা না। মোম বুঝতে পারলো না, অবুঝ গলায় প্রশ্ন করলো, তাহলে কিসের তৃষ্ণা? তোমার ঠোঁটের। লজ্জায় মোমের কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া ছুটছে। তুরন্ত ছিটকে ওপাশ ফিরে খাটের কার্নিশ ঘেঁষে শুয়ে পড়ল। আগুন ভ্রুযুগল কুচকে বলিষ্ঠ হাতে মোমের কোমর টেনে নিজের চওড়া শরীরের উপর নিয়ে নিল। মোম গুটিয়ে আগুনের বুকের ভেতর ঢুকে গেল। আগুনের সহ্য হলো না, জবরদস্তি বুক থেকে সরিয়ে মোমকে নিজের শরীরের নিচে ফেলে দিল। মোম জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে। ঘন ঘন নিঃশ্বাসের তোপে মেয়েলে আবেদনময়ী বক্ষ বিভাজন ওঠানামা করছে, যার দরুন আগুনের পুরুষ সবকিছু এলোমেলো লাগছে। মাথা চারা দিয়ে উঠছে বুকে কাছে পাওয়ার তীব্র নেশা। চক্ষু জোড়া মোমের রক্তজবা ঠোঁটে তার একাগ্র নিবেশন। সময়ের পলকে মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, সোনার গাঁয়ের কথা ভুলে গিয়েছো? এখানে আসার পরও অনেক জ্বালিয়েছো।
এবার আমাকে সামলাও। বাক্যের রীতি টেনে মোমের বিভোর ঠোঁটে পুরুষালী ঠোঁট জোড়া চেপে ধরল। ক্ষণিকের সময়ে আগুনের উত্তপ্ত ওষ্ঠপুট ছড়িয়ে পড়ল মোমের সর্বত্র। কপালে চুমু খেলো, গালে ঠোঁট বুলিয়ে ভালোবাসা নামক উন্মাদনায় পিষে ফেলতে চাইল আগুনের হৃদয়ে প্রেমের ঢেউ উঠানো রমণীকে। বিহায়া হাতের বেসামাল স্পর্শে মোমের টালমাটাল অবস্থা। পাতলা গরনের শরীর বারংবার কেঁপে উঠছে, ঝংকার তুলছে সারা গায়ে। অন্ধকারময় রাত্রি যত গভীর হচ্ছে, আগুনের উৎপীড়নের তোপে মোম তত ভৎস হচ্ছে। বদ্ধ কক্ষে ঘন ঘন শ্বাস প্রশ্বাস জানান দিচ্ছে দুই নরনারীর মিলনের অন্তিম মুহূর্ত, সেই সাথে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। গরমের রাত্রিতে চারপাশে যে নীরবতা ছিল তা ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে। সূর্যের রোশনাই যখন মাটিতে পড়তে শুরু করে তখন মনে হয় সবকিছু নতুন করে প্রাণ পেয়ে উঠেছে। গাছের পাতাগুলো শিশিরের বিন্দুতে ঝলমল করে, যেন সারা রাতের পরিশ্রম শেষে তারা স্নান করেছে। খোলা জানালার পর্দা ভেদ করে সূর্যের কিরণ আনিকার মুখশ্রীতে পড়ছে। আলোর সংস্পর্শে চোখ মুখ কুঁচকে ফেলল সে। হাতে সাহায্যে আলো চোখে পড়া রোধ করতে চাইল। গতকাল রাতে ঘুমিয়েছিল দেরি করে, তাই তো এত বেলা গড়ালো, অথচ সে এখনো বিছানায় লেপ্টে। আর মোড়া ভেঙে হাত দুদিকে ছড়িয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে তা সম্ভব হলো না। ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর ইঙ্গিত দিতেই হতবিহ্বল অক্ষিপটে ওপাশে নজর ফেরালো। যা ভেবেছিল তাই। আইমান কাত হয়ে মাথার নিচে এক হাত দিয়ে শুয়ে আছে আনিকার বিছানায়। ধরফরিয়ে উঠে বসল সে। চক্ষু জোড়া বড় বড় করে চেয়ে রইল কিয়ৎকাল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে অবিশ্বাস্য গলায় প্রশ্ন করল, আপনি এত সকালে আমাদের বাড়িতে কি করছেন? আইমান মুখবিবর স্বাভাবিক, চনমনে চিত্তে হাসি মুখে জবাব দিল, প্রায় 10:30 বাজে, তোমার কাছে এত সকাল মনে হলো? শ্বশুর বাড়িতে গিয়ে কি এত বেলা করে ঘুমানো যাবে? আর রইল বাকি তোমাদের বাড়িতে কি করছি। লিসেন, এটা আমার শ্বশুর বাড়ি, আমি যখন খুশি আসতে পারি। আমার রুমে এসেছেন কিভাবে? আমি তো দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলাম। ভুল, তুমি দরজা বন্ধ করনি। হয়তো কালকে আমার কথা ভাবতে ভাবতে দিন দুনিয়া ভুলে বসেছিলে। আনিকা চোখ ছোট করে চাই ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, এখানে এসেছেন কেন? আইমান নিষ্পাপ মুখশ্রী বানিয়ে নিরেট স্বরে বলল, তোমাকে দেখতে মিস করেছিলাম তো। দেখা শেষ, এবার চলে যান। যাব না। বাবা দেখলে সমস্যা হবে। আইমান শরীর কাঁপিয়ে হেসে উঠল, হাসতে হাসতে জানালো, আমি এসেছি বলে শ্বশুরমশাই আমাদের স্পেস দিয়ে বাইরে চলে গিয়েছে। আনিকার মুখ হা হয়ে গেল, ললাটে পড়ল প্রগাঢ় ভাঁজ। বিস্মিত চোখে চেয়ে উদ্বেগ সমেত জানতে চাইল, আপনাকে দেখে বাবা কিছু বলেনি? কি বলবে? এই যে এখানে এসেছেন সেজন্য? একদমই না। আমার শ্বশুর হ্যাপি, বুঝলে? মেয়ের জামাইয়ের মন বুঝে, কিন্তু তার মেয়ে আমাকে বোঝে না। শেষের কথাটা আইমান দুঃখী দুঃখী মুখ করে বলল। আনিকা বিরক্ত হলো, তিরিক্ষি মেজাজ নিয়ে বলে ওঠে, আমি বুঝতে চাই না। আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হন। না গেলে কি করবে? আনিকা ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল। বিছানা থেকে নামতে উদ্যত হতেই আইমান ওর হাত টেনে আনিকা সহ বিছানায় শুয়ে পড়ল। আনিকা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। আইমান ঝাপটে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। ব্যাস, আনিকার ছটফটানি নিমিষেই গায়েব হয়ে গেল। আইমান হেসে উৎফুল্লতা স্বরূপ ধীর গলায় বলল, ছটফটিয়ে লাভ নেই, দুপুরের আগে ছাড়ছি না। আনিকার শরীর কাঁপছে, থমকে থমকে শিউরে উঠছে। কম্পিত ওষ্ঠপুট নেড়ে নেড়ে আরজি জানায়, এমন করবেন না। বাবা এসে আমাদের একসাথে দেখলে কি ভাববে বলুন তো? দরজা বন্ধ, দেখবে কি করে? আনিকা মৃদু কিল বসিয়ে দেয় আইমানের বাহুতে। ঝাঁস নিয়ে চৌড়া গলায় বলে উঠল, যেতে বলেছি আপনাকে, কথা না বাড়িয়ে চলে যান, নয়তো মাথার একটা চুলও আস্ত রাখবো না, সব উপড়ে ফেলে টাকলো বানিয়ে দিব। পাবলিক তখন তোমাকে টাকলুর বউ বলে ডাকবে। ডাকুক, ছাড়ুন এবার। আইমান আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আনিকার কানের পিঠে চুমু দিয়ে মৃদু স্বরে আওড়ালো, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, জ্বালিয়ে মেরেছো। এখন আমার ঘুম প্রয়োজন, ডিস্টার্ব করো না জান। আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আইমান আনিকার ঘাড়ে পুরো মুখ ডুবিয়ে পরম আবেশে চোখ বুঝে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য ঘুমাতে পারিনি, তুমি চলে গেলে ঘুম আসবে না, সেজন্য তোমাকে আমার সঙ্গে শুয়ে থাকতে হবে। আপনি আইমান তর্জনী দ্বারা আনিকার ঠোঁট চেপে ধরল, গালে আলতো কামড় দিয়ে ফিস ফিস করে বলল, আর একটা কথা উচ্চারণ করলে তোমার ঠোঁট সুরক্ষিত থাকবে না, জখম করে ছাড়বো।
তাই একদম শান্ত হয়ে আমার সাথে শুয়ে থাকো। আনিকা দীর্ঘশ্বাস ছাড়ল। কাঁদো কাঁদো মুখভঙ্গিতে আইমানের বুকের সঙ্গে মিশে রইল। মোমকে সাথে নিয়ে আশানুরের বাড়িতে এসেছে আগুন। আশানুর ফোন করে বলেছে আফিফা অসুস্থ। আশানুরের বাবা মা বয়স্ক মানুষ, রুম থেকে তেমন বের হন না। আশানুরের কোনো ছোট ভাই বোন নেই যে আফিফার সঙ্গে বসে দুদণ্ড কথা বলবে। মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে। মোমের সাথে আফিফার অনেক ভাগ, তাই আশানুর মোমকে নিয়ে ওদের বাড়িতে যেতে বলেছে। বর্তমানে সকলে ড্রয়িং রুমে অবস্থান করছে। আগুন সোফায় বসে আছে, মোম বসে আছে আফিফার পাশে। এখানে এসে মোমের মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। কথা বলার এক পর্যায়ে আশানুর গলা খাকারি দিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আফিফা প্রেগনেন্ট। মোম চমকে উঠল। বার কয়েক পলক ঝাপটিয়ে সহসা হেসে আফিফাকে জড়িয়ে ধরল। সুখকর অনুভূতিতে আফিফার চোখ দুটো চিকচিক করছে। একটা সন্তানের জন্য কত চেষ্টাই না করেছে। অবশেষে আল্লাহ ওদের উপর রহমত দিয়েছেন। অপ্রাপ্তির খাতায় প্রাপ্তিতে ভরে দিয়েছেন। মা হওয়ার কোমল শ্রেষ্ঠ সুখ অনুভব করার তৌফিক দান করেছেন। নারী সত্তার পূর্ণতার সুযোগ করে দিয়েছেন। আগুন মুচকি হেসে ওদের দুজনকে শুভেচ্ছা জানালো। আশানুর কটাক্ষ করে আগুনকে খোঁচা মেরে বলল, তোদের খুশির খবর কবে শুনতে পাবো বস? আগুন ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, কিসের কথা বলছিস? আশানুরও কৌতুক স্বরে ব্যঙ্গ করে বলে, বেটা আম খেয়ে বলে আটি ফেলতে পারি না। আগুন বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারণ করলো। সজোরে আশানুরের পায়ে পদাঘাত করে। আশানুর চোখ বুঝে ব্যথাতুর শব্দ তুলল। আগুন তিরস্কার স্বরূপ রাশভারী কণ্ঠে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন? সরাসরি বললে কি তোর ইজ্জত যাবে, ছাগল? আশানুর এক চোখ খুলে অন্ধদের মতো তাকায়। ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ করে জবাব দিল, তাই বলে লাথি দিবি? ব্যথা পেয়েছি না। আগুন ভাবলেশহীনভাবে জানালো, ব্যথা পাওয়ার জন্যই দিয়েছি। এবার বল, কি বলতে চাচ্ছিলি? বলতে চেয়েছি তোর বাবা হওয়ার খবর কবে পাবো। মোম লজ্জা পেল। অন্যদিকে চেয়ে হাঁসফাঁস করতে লাগলো। আগুন ফোঁস করে ভারী খেয়ে নিঃশ্বাস ছাড়ল। সোফায় গায়ে এলিয়ে দিয়ে ফিচেল হেসে বলল, যখন হবে তখন জানতে পারবি। কবে হবে অগ্রিম কিভাবে জানাই বল? আশানুর ভাবুকতা গলায় বলল। তাও ঠিক। আফিফা উঠে দাঁড়ায়, মোমের হাত ধরে বলে, আপনারা কথা বলুন, আমি মোমকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আগুন মুচকি হেসে চোখের ইশারায় সম্মতি প্রকাশ করলো। ওরা চলে গেলে নিত্যকার কাজকর্ম, সংসার জীবন নিয়ে কথা বলতে লাগলো আগুনার এবং আশানুর। আফিফা ওদের রুমে এসে মোমকে বসতে বলল। আলমারি থেকে কিছু একটা বের করে মোমের সামনে বসে। একটা কাঠের ডিজাইনের মাঝারি সাইজের বক্স। মোম প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। আফিফা অধর জোড়া প্রসারিত করে হেসে আওড়ালো, এটা কিসের বক্স জানো? আপনি না বললে কিভাবে জানবো? আফিফা শব্দ করে হেসে উঠল। মোমের গাল টেনে দিল। বক্সটা খুলতেই মোম দেখতে পেল বাচ্চাদের ছোট ছোট খেলনা। মোম অবুঝ গলায় শুধালো, এগুলো কার খেলনা? আফিফার অক্ষিক কোটরে জলে টইটম্বুর হলো। দীর্ঘশ্বাস ছেড়ে তৃপ্তির হাসি হেসে বলল, আমার হবু বাবুর জন্য। মোম অবাক হয়ে জানতে চাইল, এক্ষুনি এত সব কিনে রেখেছেন? না, তবে আরও আগে কিনেছিলাম। মার্কেটে গেলে যখন যেটা পছন্দ হতো নিয়ে আসতাম। আফসোস তখন আমার বাবু হচ্ছিল না। একটা সন্তানের জন্য কত হাহাকার করছি। মোম স্নিগ্ধকর হাসি উপহার দিয়ে বলল, এখন তো হচ্ছে। আফিফা একটা খেলনা হাতে তুলে নাড়াচাড়া করতে করতে বলল, হ্যাঁ, সবই খোদার রহমত। তোমাকে খেলনাগুলো দেখাতে ইচ্ছে হলো, তাই দেখালাম। খেলনাগুলো খুব সুন্দর আপু। শুনেছিলাম তুমি নাকি অসুস্থ ছিলে। মোম হালকা হেসে উত্তর দিল, জি আপু। এখন ঠিক আছো? মোম মাথা নাড়ল। আফিফা হাত দিয়ে মোমকে স্নেহময় আদর করে দেয়। মেয়েটা ভীষণ মিষ্টি, কত মিশুক। অল্প সময়ের মধ্যে আফিফার কাছের একজন হয়ে উঠেছে। মোমের সাথে কথা বললে আফিফা ভিন্ন এক সুখ খুঁজে পায়। মোমের স্নিগ্ধতা ভরপুর মুখশ্রী যে কারো মন ভালো করে দিতে সক্ষম। মিনা শুকনো ভাজা খাবার বানাচ্ছেন সন্ধ্যায় খাওয়ার জন্য। প্রায়ই এসব বানান তিনি। পরিবার নিয়ে সন্ধ্যার আড্ডাটা মন্দ না। মোম রান্নাঘরে ঢুকে শাশুড়ির পাশে প্লাস্টিকের মোড়া টেনে বসে পড়ে। মিহি কণ্ঠে বলে উঠল, মা কি করছেন? মিনা কড়াইতে তেল ঢেলে উত্তর দিলেন, এই কিছু ভাজা পোড়া বানাচ্ছি, খাও। সন্ধ্যায় তো পুরো জমে যাবে। মিনা হাসলেন। ডালের বড়া, বেগুনের চপ ছোট একটা হাফ ফ্রিজে তুলে মোমের হাতে দিলেন।
মুচকি হেসে বললেন। মোম দন্তপাটি বের করে এক পেশে হাসলো। ভাজা পোড়া মোমের সবসময়ই পছন্দ। বেগুনিতে কামড় বসিয়ে মিহে কণ্ঠে ঠোঁট নেড়ে তৃপ্তির শব্দ তুলল। মা ভীষণ মজা হয়েছে, আরেকটা পাওয়া যাবে? মিনা হেসে আরেক পিস বেগুনি দিল। মোম আরাম করে বসে সবগুলো চপ সাবার করলো। খাওয়ার মাঝে বউ শাশুড়ি মিলে টুকটাক কথা বলছে। আগুন টেবিলে বসে একটা বই খুলে পড়ছে। মোম এসে কফি দিয়ে গিয়েছে। কফিতে চুমুক দিয়ে বই পড়ায় মনোযোগ দিল। তক্ষুনি ফোনটা বেজে উঠল। আগুন ভ্রুকুচকে ফেলল। এই সময় আবার কে ফোন করেছে? নাম্বার দেখে চিনতে পারলো এটা মোমের মায়ের নাম্বার। রিসিভ করে ভদ্রতা স্বরূপ সালাম দিল। আতিফা বানু সালামের জবাব দিয়ে বললেন, ভালো আছো বাবা? মম কোথায়? জি ভালো। মোম হয়তো মায়ের সাথে আছে। মমের বাবার শরীর আগের থেকে খারাপ, বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়েছেন লোকটা। মমকে দেখতে চাচ্ছে, তুমি একবার মমকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? এখন যেতে পারবো না মা, তবে আপনি চাইলে মোমকে পাঠিয়ে দিতে পারি। মমের সাথে কথা বলতে চাই। জি দিচ্ছি। আগুন কান থেকে ফোন সরিয়ে মোমকে গলা উঁচিয়ে ডাকলো। মোম আসতেই ফোনটা এগিয়ে দিল। স্বল্প আওয়াজে বলল, তোমার মা, কথা বলো। মোম কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। বাবার অসুস্থতার কথা শুনে ক্রন্দনরত গলায় জিজ্ঞেস করলো, বাবা এখন কেমন আছে? তেমন ভালো নেই, তুই এসে দেখে যা। আমি আসবো? আতিফার থেকে মোবাইল কেড়ে নিয়ে খলিল মোলায়েম গলায় বলে উঠলেন, আমার মা কাঁদে কেন? তোর মায়ের কথায় কান্দিস না। আমি একদম ঠিক আছি। আসলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে জ্বর এসেছিল, এখন আগের থেকে ভালো। মোম ভাঙা গলায় নাক টেনে বলল, তাহলে মা যে বললো তুমি অনেক অসুস্থ? খলিল স্ত্রীকে চোখ রাঙালেন। আতিফার মুখখানা চুপসে গেল। মেয়েকে বোঝানোর স্বরে বললেন, তোর মাকে তো চিনিস, অল্পতেই বাড়াবাড়ি করে। বিশ্বাস কর, তুই যেমন ভাবছিস তেমন কিছুই হয়নি। তবু আমি যাব, কতদিন তোমাদের দেখি না। জামাইয়ের তো সময় নেই। বিয়ের পর প্রথমবার বাড়িতে আসবি, তাও জামাই ছাড়া, বিষয়টা ভালো দেখাবে না। তার চেয়ে বরং জামাইয়ের সময় বুঝে তাকে নিয়ে আসিস। বাবা মায়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে মোম রুমে আসে। মোমের থমথমে মুখশ্রী দেখে আগুন ভ্রুচিয়ে জানতে চাইল, তোমার বাবা অসুস্থ বলে মন খারাপ? মোম চিন্তিত ভঙ্গিতে উত্তর দিল, তুমি চাইলে কালকে তোমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। মোম তপ্ত শ্বাস টেনে মৃদুস্বরে বলল, না থাক, অন্যদিন যাব। তোমার ইচ্ছা। মোম রাতের খাবার খেয়ে এইমাত্র রুমে আসলো। আগুন বেডে বসে ল্যাপটপ নিয়ে প্রশ্ন তৈরি করছে। স্টুডেন্টদের এক্সাম নেবে। প্রশ্ন বানানো অলরেডি শেষ পর্যায়ে। আর 3টা প্রশ্ন করলে হয়ে যাবে। মোম ড্রেসিং টেবিলে বসে চুলে বিনুনি করছে। আর চোখে আগুনের দিকে চেয়ে ভোতা মুখে ধীর গলায় বলে উঠল, বাড়িটা খালি খালি লাগছে, কেউ আসলে মন্দ হয় না। আগুন ল্যাপটপে চক্ষু জোরে স্থির রেখে ভরাট স্বরে বলল, এখন এই বাড়িতে আছি এবং এখানে সবাই আছে, বাবা মা ময়ূরী আয়মান। তাহলে কার কথা বলছো? আরিকার কথা নাকি? মন বিরক্ত হলো। কটমট করে উঠে দাঁড়ায়। দপ করে আগুনের পাশে বসে পড়ল। ঠোঁট উল্টে বলে, আয়মান ভাইয়ের বউ না, আমি অন্য সদস্যের কথা বলছি। আগুন ল্যাপটপ অফ করে ড্রেসিং টেবিলের উপর রাখলো। তীক্ষ্ণ দৃষ্টিতে মোমকে পর্যবেক্ষণ করলো। গম্ভীর আওয়াজে জিজ্ঞেস করলো, আমাদের পরিবারে তো আর কেউ নেই? আগুনের তীক্ষ্ণ চাউনিতে মোমের আত্মা কেঁপে ওঠে। শুষ্ক ঢোক গিলল ও। জিভধারা ঠোঁট বিচিয়ে মিনমিন করে বলল, বাবুর কথা বলছি। আমাদের বাড়িতে ছোট্ট একটা বাবু আসলে খুব ভালো হবে, তাই না? বাবু আসবে কোথা থেকে? এই পর্যায়ে মোমের চোখ জ্বলে উঠল। কণ্ঠ খাদে এনে তিরিক্ষি মেজাজ নিয়ে বলে, কথাটা বলে মোম নিঃশ্বাস নিতেও পারেনি। মুহূর্তে ব্যথায় কুকড়ে গেল। কারণ আগুন ঘনিষ্ঠ হাতে মোমের চোয়াল শক্ত করে চেপে ধরেছে। মোমের অক্ষিপুট ছলছল করে উঠল। ভীতিকর নজর বুলায় আগুনের কাঠিন্য মুখবিবরে। বুক ধরফর করছে। আগুন রাশভারী গলায় থমকে বলল, কি বলেছ? আবার বলো। মোম উত্তর দিতে সক্ষম হলো না। গাল দুটো ব্যথায় টনটন করছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে নোনা জলে। বেহায়া পানি কণার তর সইল না। গাল বেয়ে ক্রমাগত গড়িয়ে পড়তে লাগলো। আগুনের মায়া হলো না, উল্টো আরো খেপে গেল। ঝাঁঝালো কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলো, চুপ কেন? জবাব দাও। মোম কণ্ঠ ফুঁড়ে শব্দ করে কেঁদে দিল। আগুন হাত গুটিয়ে নিল। গমগমে গলায় বলল, আর কয়েক মাস পরে ফাইনাল এক্সাম। স্টাডির প্রতি ফুল কনসেন্ট্রেট হও। বেহুদা কথাবার্তা ছোট্ট মাথায় আসলে মাথা ভেঙে ফেলবো। তোমার সাহস হয় কিভাবে এক্ষুনি বেবির কথা বলো? মোম গুনগুনিয়ে শব্দ করে কান্না করছে। থেমে থেমে হেঁচকি তুলে কোমলভাবে বলে,
বাবু হলে কি হবে? আমার বান্ধবী রাহি, ওর কথা মনে আছে? ওরও তো বাবু হবে। আগুন চোয়াল শক্ত করে মোমকে বিছানার সঙ্গে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলল, অন্য মেয়ের কথা জানি না, আর না জানতে চাই। আমি শুধু আমার বইয়ের কথা জানি। বাচ্চা একটা, আমি 21 বছর বয়স হওয়ার আগে বাচ্চার কথা ভুলেও মাথায় আনবে না। থাপ্পড় খেতে না চাইলে এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, নয়তো আমার যে খারাপ কেউ হবে না।